হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় কমপ্লেক্স নাম্বার। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি কিছু বেসিক যে নাম্বার সিস্টেম, সেই নাম্বার সিস্টেম সম্পর্কে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আমাদের নাম্বার সিস্টেমে মেনলি ক্লাস 9-এ আমরা স্টাডি করেছি রিয়েল নাম্বার সিস্টেম। বিভিন্ন সেটের সিম্বল দিয়ে লেখা, এটাকে বলে রিয়েল নাম্বার সেটের সিম্বল। ওকে, এখান থেকে দুটো নাম্বার সিস্টেম আমরা জানি, সেটা কি কি? একটা হলো রেশনাল নাম্বার সিস্টেম আর একটা হলো ইরেশনাল নাম্বার সিস্টেম। রেশনাল নাম্বার সিস্টেমকে প্রেজেন্ট করে কিউ এর সেট দিয়ে। রেশনাল নাম্বার নিশ্চয়ই জানো যে পি বাই কিউ ফর্মে লেখা যাবে, কিউ নট ইকুয়াল টু 0, ওই ক্রাইটেরিয়াগুলো আছে। এটাকে বলা হয় রেশনাল। আর এখানে যেটা দেয় সেটা দেয় ইরেশনাল। সিম্বলটা কি? আর মাইনাস কিউ। কিউ সেটটা কিসের? রেশনাল। আর এটা কিসের? ইরেশনাল, আর মাইনাস কিউ। তো রেশনাল মধ্যে আবার ভাগ আছে। রেশনাল মধ্যে ন্যাচারাল নাম্বার সিস্টেম, ওকে, ডাব্লিউ দিয়ে লেখে হোল নাম্বার সিস্টেম, যেটা কি আলাদা থাকে। ন্যাচারাল নাম্বার সিস্টেম কাউন্টিং নাম্বার 1 2 3 এগুলো থাকে। হোল নাম্বার সিস্টেমে কি? ন্যাচারাল নাম্বার সিস্টেমের যে এলিমেন্টগুলো আছে তার সঙ্গে যদি জিরোটাকে আমরা ইউনিয়ন করে নিই, মানে এর সঙ্গে জিরোটা নয়, এই সেটে কি থাকে বলতো? 0 1 2 এগুলো, এটা হোল নাম্বার সিস্টেম। ওকে, এরপরে আছে ইন্টিজার। এই কি দিলে কি? জেড সিম্বল। ইন্টিজারের আবার আলাদা আলাদা পার্ট আছে। একটাকে বলা হয় জেড মাইনাস এভাবে লেখা, আর একটাকে জেড প্লাস এভাবে লেখা। জেড মাইনাসে কেন থাকে? নেগেটিভ ইন্টিজার। এই সেটটা কেমন? এই সেটটাকে যদি লিখি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 বরাবর। এইগুলো বুঝতে পেরেছেন? এর মধ্যে কারা আছে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এই নাম্বার। এইবার যখনই আমরা পজিটিভ ইন্টিজার বলবো, কন্টিনিউয়াস পজিটিভ ইন্টিজার বলবো, তাহলে কারা যাবে বলতো? 1 2 3। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জিরোটা কিন্তু পজিটিভও না নেগেটিভও না। মনে রাখবে, জিরোটা পজিটিভও না নেগেটিভও না। তো আমি বলি হোল নাম্বার সিস্টেমের সঙ্গে ন্যাচারাল নাম্বার সিস্টেমের ফারাক কি? ফার্স্ট এলিমেন্টটা। ওকে, ন্যাচারাল নাম্বার যে সিস্টেমের লিস্ট এলিমেন্ট কি? সবথেকে ছোট এলিমেন্ট কি? 1। আর হোল নাম্বার সিস্টেম এর সবথেকে লিস্ট এলিমেন্ট কি? 0। ওকে, এইগুলো নাম্বার সিস্টেমের বেসিক, এগুলো আমাদের জানা। আরও কিছু জানো, আমি এমনভাবে শুরু করছি যে ফার্স্ট ক্লাসটা আমাদের 11-এ, যে আমাদের এই যে বাস্তব সংখ্যার একটা চ্যাপ্টার ছিল ক্লাস 9, ক্লাস 10 দেখো আমাদের একটা চ্যাপ্টার ছিল, নাম হলো দ্বিঘাত সমীকরণ। ছিল তুমি সলভ করতে, ওখানে কখনো এরকম শিখেছো ছোটোবেলায় যে কোনো সমীকরণ গঠন করতে, আবার কখনো সমাধানও করতে। দ্বিঘাত সমীকরণের সাহায্যে সিদ্ধান্তের পদ্ধতিতে সমাধান করতে। দেখো ফার্স্ট আমি একটা প্রবলেম দিচ্ছি, যাতে প্রবলেমটা তুমি সমাধান করতে পারবে সিদ্ধান্ত x² + x + 1 = 0। ট্রাই করে দেখো। যদি তুমি সিদ্ধান্তের ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে সে কি হয়? ফর্মুলাটা যদি লিখেও নাও -b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ স্কয়ার মাইনাস 4ac/2a। আমি এখনই ডাইরেক্ট চ্যাপ্টারে আসছি না, আমি বলতে চাইছি দেখো সায়েন্সের যে কোনো জিনিস ডেভেলপমেন্ট হয়, তোমার যদি নিড না থাকে তাহলে সেটা তৈরি হয় না। যখন প্রয়োজনীয়তা পড়বে তখন কিন্তু তোমার আবিষ্কারের চিন্তা ভাবনা আসে। ঠিক আছে, কারণ দেখে আগে প্রয়োজনীয়তাটা আমাদের কোথায় পড়ছে। ওকে, -b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4, এখানে বসো -1 প্লাস মাইনাস 1 স্কয়ার মাইনাস 4 into 1 into 1 by 2 times of 1. ওকে, this -1 প্লাস মাইনাস -3 by 2। নেক্সট দেখো ফার্দার আর তুমি এগোতে পারবে না। কেন? কারণ এই স্কয়ার রুটের ভেতরে না মাইনাস চলে এসেছে। তাহলে একটা প্রবলেম দেখো, তাহলে এই প্রবলেমটা কিন্তু এখনো সলভ করা যাচ্ছে। তার মানে তুমি যে সিদ্ধান্তের যে পদ্ধতি জানো, সেটা অ্যাপ্লাই করার পর দ্বিঘাত সমীকরণের এই রুটটাকে কমপ্লিটলি প্রেজেন্ট করতে পারছো না। কিছু একটা কামতি আছে, সেই কামতিটা কি? স্কয়ার রুটের ভেতরে নেগেটিভ চলে আসে, তাহলে সেই প্রবলেমগুলো সলভ করতে পারছে। এরকম আরও অনেক ইকুয়েশন আছে। ফর এক্সাম্পল x² + 1 = 0। এই ইকুয়েশনটা সলভ করতে দিই, তাও তাকে ইজিলি সলভ করতে পারবে। x² = -1। দেখো সাধারণত তুমি যখন ক্লাস 9 স্ট্যান্ডার্ড বা 10 স্ট্যান্ডার্ড যে নাম্বারগুলো নিয়ে আলোচনা করা হতো, সেই নাম্বারগুলো দেখো যদি কোনো একটা নাম্বারের বর্গ করা হয়, সেই নাম্বারটা অলওয়েজ কি? নন নেগেটিভ। পয়েন্ট টু বি নোটেড, নন নেগেটিভ। কারণ কি? 0 বর্গ করো, 0 হবে, তাই না? তার মানে তুমি যে নাম্বারগুলো জানতে, তাহলে যদি বর্গ আকারে লিখো অলওয়েজ কি হতো? গ্রেটার অর ইকুয়াল টু 0। কিন্তু এই জায়গাটা একটু ফলো করতে হবে যে ওই নাম্বারগুলো ছিল সব রিয়েল নাম্বার, বাস্তব নাম্বার ছিল, রিয়েল নাম্বার, তার জন্য এই প্রচেষ্টা ছিল। তাহলে এমন কি নাম্বার পসিবল যে যার বর্গটা নেগেটিভ হতে পারে? এমন নাম্বার পসিবল যার বর্গটা নেগেটিভ? দেখো এই মাত্র একটা ইকুয়েশন লিখেছিলাম x² + 1 = 0। তাই এই ইকুয়েশনটা x² এর মান দেখো -1, তাই না? তাহলে এই ইকুয়েশনটায় যে সলিউশনটা আসবে সেই সলিউশনটার বর্গের মান কত? নেগেটিভ।
কিন্তু আমরা তো যা জানতাম ক্লাস 10 স্ট্যান্ডার্ড, এটা সম্ভব না কখনো। ক্লাস 10 স্ট্যান্ডার্ড কি জানতাম, যে বর্গ করলে ওটা সবসময় পজিটিভ হয়ে যায় এদিক জানতে, আর আরেকটা আমি জুড়ে দিলাম যে নন নেগেটিভ কথাটা, এই কথাটাকে কি বলে, নন নেগেটিভ। ওকে, কারণ কি পজিটিভ উইথ জিরো ইজ কল্ড নন নেগেটিভ। ওকে, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, মানে x স্কয়ার ইকুয়াল টু -1। এই ধরনের নাম্বারগুলো কি হবে, ঠিক এই প্রবলেমটা সমাধান করার জন্য একটা নিউ সিম্বল ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, এটা প্রথম দিকে এই সিম্বলটার দিয়েছিল ওয়েলার বলে একজন ম্যাথমেটিশিয়ান আছে, ওয়েলার। ঠিক আছে, পরে আরো বিভিন্ন ম্যাথমেটিশিয়ান আছে যারা কিনা এই কমপ্লেক্স নাম্বারের ব্যাপারগুলোকে আরো পরের দিকে ডেভেলপ করেছে। ডিময়েভার্স বলে একজন ম্যাথমেটিশিয়ান আছে, হ্যামিল্টন বলে একজন ম্যাথমেটিশিয়ান আছে, গাউস বলে একজন ম্যাথমেটিশিয়ান আছে। হ্যাঁ, তো কি করেছেন উনি বলছেন স্কয়ার রুট অফ -1 এইটাকে একটা আই সিম্বল দিয়ে লেখা হবে। স্কয়ার রুট অফ -1 এটাকে কি দিয়ে লেখা হবে, আই ফর ইমাজিনেবল। ঠিক আছে, যেহেতু আমরা যা সংখ্যা জানতাম, যদি এই ঘটনাকে কাউকে হঠাৎ করে জিজ্ঞেস করতাম ক্লাস 10-এ যে কোনো জিনিসের বর্গ মাইনাস, তাহলে কি বলতো, এটা তো অবাস্তব জিনিস বলছো, এরকমই বলতো তো কমেন্টটা, যে অবাস্তব কিছু বলছো তুমি। তাহলে কি করেছে, আমাদের নাম দিয়েছে যে অবাস্তব সংখ্যা। ঠিক আছে, যে এই যে এরকম কোনো জিনিসের বর্গ বা নেগেটিভ হচ্ছে, তাহলে এরকম ফিচার্স যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কি নাম্বার বলছে, ইমাজিনারি নাম্বার। ওকে, ইমাজিনারি নাম্বার, এটাকে আই লিখে, আর অনেকে আয়োটাও বলে। হ্যাঁ, আয়োটা। স্কয়ার রুট অফ, এটা তোমার কোশ্চেন হতে হবে স্যার স্কয়ার রুট অফ -1 কে আই দিলেন, আমি স্কয়ার রুট অফ -3 কে কেন দিলেন না, স্কয়ার রুট অফ -5 কে কেন দিলেন? দেখো এই -1টা যে কোনো নেগেটিভ নাম্বারের মধ্যে কমন মাল্টিপল, হ্যাঁ না? যদি স্কয়ার রুট অফ -7 থাকে তাহলে তোমার 7 * -1 এক্সপ্রেস করতে হবে। তাহলে যে কোনো নাম্বারের ভিতরে স্কয়ার রুটের ভিতরে নেগেটিভ থাকে, তাহলে স্কয়ার রুট অফ -1 কে যদি একটা নাম দিয়ে দিই, তাহলে তার সমস্ত প্রবলেমগুলো ওভারকাম করা যাবে। যেমন এখানে এই প্রবলেমটা, তাহলে এটা এখন সলভ করা যাবে। -1 প্লাস মাইনাস i√3/2। ওকে, তার মানে এই তাহলে কি শিখলে, যে নাম্বারগুলো এমন নাম্বার সম্ভব যে নাম্বারগুলো কি হয়, বর্গ করলেও নেগেটিভ সংখ্যা আসে, তাই তো? আর আমরা একটা সিম্বল দিয়েছি স্কয়ার রুট অফ -1, এর নাম কি দিয়েছি, আয়োটা। ঠিক আছে, আই দিয়ে লেখা। তাহলে এর উপর কিছু আগে বেসিক ক্যালকুলেশনস তো আমরা করব। তাহলে একটা সিম্বল আমি ইন্ট্রোডিউস করলাম। হ্যাঁ, এবার আমি কমপ্লেক্স নাম্বার যে অবাস্তব সংখ্যার একটা ফর্মাল ডেফিনেশন দিতে চাইছি। কেমন, a number of the form a plus ib, a number of the form a plus ib is called complex number where a and b are real numbers. যদি a আর b এরা রিয়েল নাম্বার হয়, তাহলে কমপ্লেক্স নাম্বারের স্ট্রাকচারটা কেমন, সামথিং রিয়েল নাম্বার প্লাস i টাইমস সামথিং রিয়েল নাম্বার, এটাকে আমরা কি বলি, কমপ্লেক্স নাম্বার। এই সিম্বলটাকে বলে বিলংস টু। হ্যাঁ, সি সেটটাকে এভাবে লিখে কেটে দিচ্ছি। তাহলে a number of the form a plus ib is called complex number where a and b are real numbers. তাহলে কি কমপ্লেক্স নাম্বার কার মাধ্যমে তৈরি হচ্ছে, দুটো রিয়েল নাম্বারের মাধ্যমে। প্রেজেন্টেশনটা কেমন, সামথিং প্লাস i ইনটু সামথিং, এই ফর্ম। ঠিক আছে, যেমন তুমি এখানে কমপ্লেক্স নাম্বার, তাহলে যে কোনো অঙ্ক বা যে কোনো থিওরেম করার সময় দেখবে যে নাম্বারটা জটিল একটা এক্সপ্রেশন আছে, সবসময় চেষ্টা করবে সামথিং প্লাস i ইনটু সামথিং এই ফর্মে প্রকাশ করা। কেন, কারণ তুমি দেখো ছোটবেলায় যখন দ্বিঘাত সমীকরণে কিছু অঙ্ক করতে, ইকুয়েশনগুলো সবসময় এই স্ট্যান্ডার্ড ফর্মে থাকতো। স্ট্যান্ডার্ড ফর্ম ax² + bx + c ফর্মে থাকতো না, কিন্তু ওটাকে এভাবে কনভার্ট করে তারপর তো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতাম। তাহলে এখানেও তাই, যে কোনো কমপ্লেক্স এক্সপ্রেশন যদি থাকে কোনো জটিল, সেটাকে যদি তুমি এই ফর্মে দিতে পারো, তাহলে অনেক কিছু সুবিধা হবে পরবর্তী ক্যালকুলেশনগুলো। এবার চিন্তা ভাবনা আসে a প্লাস ib, ঠিক আছে, প্রেজেন্টেশন জেনে গেল। তাহলে এবার এটাকে জিওমেট্রিক্যালি এক্সপ্রেস কি করে করা যায় দেখা যাক। দেখো এই নাম্বারটাকে এরকম ভাবে ইকুইভ্যালেন্ট একটা এক্সপ্রেশন লেখা যায় যে a কমন। ওকে, তাহলে এবার 2 ডাইমেনশন প্লেনে নিয়ে আসা যায়, 2 ডাইমেনশন প্লেনে নিয়ে আসা যায়। তাহলে কি এইটা আমরা আগে বলতাম y অ্যাক্সিস, তো আর এটা x অ্যাক্সিস বলতাম। এটা y অ্যাক্সিস রাখবো, বাট নামটা একটু পাল্টে দেবো, এটা ইমাজিনারি অ্যাক্সিস বলবো, আর এটাকে বলবো রিয়েল অ্যাক্সিস। ওকে, এটাকে বলবো রিয়েল অ্যাক্সিস। ঠিক আছে, আর এটাকে ইমাজিনারি অ্যাক্সিস বলবো। আর এই প্লেনটাকে বলা হয়, এই যে প্লেনটা xy প্লেনটা, এখন আর্গন প্লেন এরকম একটা নাম বলা হয়। ঠিক আছে, কমপ্লেক্স প্লেন। তাহলে এই নাম্বারটা কিভাবে প্রেজেন্ট করব, এখান থেকে এইটুকু a কম ধরে a, b নাম্বারটা আসবে, ধরে এখান থেকে এইটুকু a আমি বললাম, আর এই হাইটটুকু b। তাহলে প্রেজেন্টেশন কেমন, a, b। তাহলে আর্গন তলে ও কি আছে, এরকম জায়গায় রয়েছে নাম্বারটা, এই যে নাম্বারটা। হ্যাঁ, তাহলে ফার্স্ট কি বললাম, প্রথমে কমপ্লেক্স নাম্বারে প্রথমে আমরা বললাম যে কিভাবে আমাদের প্রয়োজনীয়তা পড়লো কমপ্লেক্স নাম্বার নিয়ে, সেখানে i এর গল্পটা একটু বললাম। দেন একটা প্রেজেন্টেশন দিয়েছি a প্লাস i যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার।
কেমন ভাবে এইভাবে প্রেজেন্ট করা যায় ab। হ্যাঁ, এবার একটা টার্ম আছে, এই টার্মটা বলে নিয়ে তারপরে আমি একটু ব্যাকে যাচ্ছি, আই সম্পর্কে একটু ডিটেইলসে হবে। এটাকে বলে মডিউলাস অফ জেড। এবার একটা নিউ কনসেপ্ট কি মডিউলাস অফ জেড। মডিউলাস অফ জেড মানে কি, এইটা যে নাম দিই ও এ বি, ঠিক আছে, এই যে ও বি যে লেন্থটা হচ্ছে এটাকে আমরা বলি মডিউলাস অফ, এই পয়েন্টটা মডিউলাস, ঠিক আছে, ওই পয়েন্ট দিয়ে অরিজিনের সঙ্গে কানেক্ট করে যে যে ডিসটেন্সটা হয়েছে এটাকে বলি মডিউলাস অফ জেড। এটা কি করে বের করা যাবে, এটার মান আসবে স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। কি করে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করো, এটা 90 ডিগ্রি ধরো, তাহলে এটা অতিভুজ হচ্ছে, বুঝতে পারছো না? তাহলে ob স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস ab স্কয়ার, তার মানে ob ইজ ইকুয়াল টু কত হবে স্কয়ার রুট অফ a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে এইটা শিখলাম যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটু মুচিন, হ্যাঁ, কোনো একটা কমপ্লেক্স নাম্বার z যদি a প্লাস ib এই ফর্মে থাকে তাহলে তার মডিউলাস অফ z কি স্কয়ার রুট দিয়ে রিয়েল পার্ট দুটোর বর্গ করে কি করতে হবে, যোগ করতে হবে। রিয়েল a স্কয়ার আর i পার্টের সঙ্গে যেটা পড়ে আছে সেটার বর্গ করলে এটা চলে আসবে। ক্লিয়ার? একটু তাহলে এই নাম্বারটাকে z এর মডিউলাস বের করো শিখবে। দেখো একটা কনসেপ্ট আছে, যেমন তুমি সব না ছোটবেলার সঙ্গে একটু একটু কানেক্ট করে পড়ার চেষ্টা করছি। ওই করণী বলে একটা চ্যাপ্টার ছিল ক্লাস 10 এ সম্ভব, 10, ওটা যেরকম ছিল অনুবন্ধী করণী একটা নাম ছিল, নিশ্চয়ই জানো নিশ্চয়ই, যে 2 + √3 এরকম বলা হবে যে অনুবন্ধী করণীটি কি হবে, এটা কত বলতে आंसर 2 - √3। এরকম বলা হতো √3 + 2 এর অনুবন্ধী করণী -√3 + 2 গুড। যেটা রুট যুক্ত সংখ্যা সেটার আগে সাইনটা চেঞ্জ করা হবে, তাই না? তাহলে মনে রাখতে হবে, নাহলে এটা ঘুরিয়ে দিলে অনেকে আবার ওটা উল্টো করে বলে, তাই জন্য দেখলাম কি বলে। ঠিক আছে, তাহলে এইখানে z = a + ib এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার আছে, মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। এটা z বার দ্বারা ডিনোট, কি দিয়ে ডিনোট করি, z বার is denoted by z bar and the value is a minus of ib। ঠিক আছে, এবার একটা জিনিস অবজার্ভ করার জন্য এটা আমি দিয়েছি, দেখো z আর z বারের মডিউলাস ভ্যালু সেম। দেখো যে মডিউলাস অফ z বার ইজ অলসো স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস অর মাইনাস, এটা যদি ভাবি আমরা এইভাবে i টাইমস অফ মাইনাস করতে পারি, তাহলে মাইনাস দিলে অ্যাকচুয়ালি a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে, তাহলে এটা কত হলো মডিউলাস অফ z হলো। তার মানে এখান থেকে শিখলাম যে z আর z বার এর মডিউলাস ভ্যালু সেম, কিন্তু এরা জিওমেট্রিক্যালি প্রেজেন্ট করলে কিন্তু আলাদা জায়গায় থাকে। কেমন, কারণ z বার মানে কি a মাইনাস b, তাহলে x অ্যাক্সিসে এই ইউনিট যাবে, এটা যদি ছবিটা আর্গন প্লেনটা একটু ঠিকঠাক করে নিই, দেখো a b এখানে ছিল, এবার পয়েন্টটা কি a মাইনাস b, তাহলে x অ্যাক্সিসে এতটুকু যাবে, কিন্তু y কি হবে না এই পয়েন্টটা, তাহলে এরকম জায়গায়, হ্যাঁ একদম গুড a মাইনাস, তাহলে এই পয়েন্টটা ঠিক মিরর ইমেজ হবে, ঠিক যে এইটাকে তল হিসাবে কল্পনা করো, তাহলে এর রেসপেক্টে এর ইমেজটা এখানে আছে a মাইনাস অফ b। ঠিক আছে, তাহলে এটার নাম কি হলো z বার। ঠিক আছে, আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, এরপরে আরো কিছু ফিচারস আছে কমপ্লেক্স নাম্বারে। বারটা যেহেতু বললাম তাহলে এই টপিকটা কমপ্লিট করেই দিই। ঠিক আছে, আচ্ছা যদি জেডটা, তার মানে দেখো জেড ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, এটা চারটি কোয়াড্রেন্ট জানো নিশ্চয়ই, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে সব কি হয় প্লাস প্লাস কোয়াড্রেন্ট, এইদিকে কি হয় এক্স পার্টটা কি মাইনাস, কিন্তু ওয়াই পার্টটা কি প্লাস, ওয়াই এর উপরের দিকে আছে। এবার দেখো এই কোঅর্ডিনেটটা, এই কোয়াড্রেন্টটা সরি এই কোয়াড্রেন্টটা কি হয় এক্স এর কি আছে নেগেটিভ দিকে আছে, ওয়াই এরও কি আছে নেগেটিভ দিকে আছে, আর এইটা কি আছে এক্স এর পজিটিভ দিকে আছে, কিন্তু ওয়াই এর কি আছে লোয়ার পার্ট, সো নেগেটিভ দিকে আছে, এটা প্লাস মাইনাস। এই সিম্বলটা কি কাজে লাগে, আমরা যখন অ্যামপ্লিটিউড বের করব, অ্যামপ্লিটিউড বের করার একটা টেকনিক আছে, সেখানে তোমার বুঝতে হবে যে আমার কমপ্লেক্স নাম্বারটা কোন তলে আছে, সেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে যে কোনো নাম্বারকে আমি বলেছি তুমি ওই এরকম টু টাপেল টাইপের প্রকাশ করতে পারো। ঠিক আছে, টু টাপেল টাইপের প্রকাশ করলে তাহলে বুঝে যাবে, সিম্বলটা দেখতে হবে যে সাইনটা যে কোন কোয়াড্রেন্টেও পড়ছে, সে তার উপর বেস করে ফর্মুলাগুলো আছে বলছি পড়ে। তাহলে আপাতত জেড আর জেড বার বললাম, তাই তো? এবার কিছু বেসিক ফিচারস আছে, তাহলে এক নাম্বার অবজার্ভ করলাম যে z = a + ib যদি হয় তাহলে z বার কত a - ib, আর 2 নাম্বার মডিউলাস অফ z যেমন a² + b²
প্লাস বি স্কয়ার, মডুলাস অফ জেড বার কত হয় স্কয়ার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটা ঠিক আছে। একটা প্রপার্টি আছে, যদি জেড বার এটা আবার হোল বার চাপানো হয় জেড ইনসাইড, প্রমাণটা ভেরি সিম্পল। জেড বার মানে কি a মাইনাস আই বি, এর মাথায় যখন আবার কনজুগেট চাপাবো এটার আবার কনজুগেট সিম্বলটা আবার চেঞ্জ হয়ে যাবে, তো a প্লাস আই বি ভেরি কিউট। ঠিক আছে, তাহলে জেড বার দা হোল বার অ্যানসারটা কত আসবে। যদি এরকম থাকে যে z1 বাই z2 প্রোভাইডেড z2 নট ইকুয়াল টু 0, হ্যাঁ এটা হোল বার দেওয়া থাকে, তাহলে এটাকে তুমি এইভাবে ভাবতে পারো z1 বার বাই z2, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যদি এরকম থাকে যে z1 z2, ঠিক আছে, এই মডুলাসের একটু চেষ্টা বলে দিই, মডুলাস অফ z1 z1 ইনটু মডুলাস অফ z2, কোনো সমস্যা নেই। যদি মডুলাস অফ z1 বাই z2 প্রোভাইডেড, এই কথাটা অবশ্যই মেনশন করতে হবে, এই নিচের এই পার্টটা কিন্তু ছিল না। ঠিক আছে, মডুলাস অফ z1 z2 কি হবে মডুলাস অফ z বাই মডুলাস অফ z3। ওকে, এই প্রপার্টিজ গুলো হলো। এবার আরো কিছু প্রপার্টিজ আছে, যেমন ওই ধরো z1 প্লাস z2 হোল বার, এটাকে কি করা যায় জানো তো, ভেঙে ভেঙে লেখা যাবে, এটাকে এক্সটেন্ড করা যাবে n নাম্বারসের জন্য, মানে কি z1 প্লাস z2 আপ টু zn, এই যদি হোল বার দেয়া থাকে তো সব সেপারেট সেপারেট করে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি শিখলাম, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার কিভাবে লিখি, আমরা একটু ব্যাক করে নেব, কিভাবে লিখি, প্রেজেন্ট করব কিভাবে, সেখান থেকে মডুলাসের কনসেপ্ট, সেখান থেকে কনজুগেটের কনসেপ্ট, আর মডুলাস কনজুগেটের কি ক্যালকুলেশনে আমাদের কি কাজে লাগতে পারে সেগুলো আমরা দেখে নিব। হ্যাঁ, একটা ইনইকুয়ালিটি আছে, ওটার নাম হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। হ্যাঁ, অনেক জায়গায় কাজে লাগতে পারে। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মানে z1 plus z2 is not less or equal to modulus of z1 plus modulus of z2, খুব ওয়েল নোন এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, ছোটবেলায় ত্রিভুজ গঠনের শর্ততেও এটা ছিল, তাই না? ঠিক আছে, আচ্ছা এবার আমি একটু এটাকে স্টপ রেখে আমি একটু আই সম্পর্কে একটু ডিটেইলসে আমরা আলোচনা করি। হ্যাঁ, আই তাহলে কি কি হয়েছিল, স্কয়ার রুট অফ -1 এটার মান কত হয়েছিল আই হয়েছিল, তাই তো, স্কয়ার রুট অফ -1। তাহলে এখান থেকে কি কি নোট করা যায়, আই স্কয়ার এর মান কত হবে তাহলে -1, আই কিউব কত হবে আই কিউব, তাহলে আই কিউব মানে কত, আই স্কয়ার ইনটু আই বলতে পারি, তাহলে আই স্কয়ার মানে তো -1, তাহলে মাইনাস আই বলতে পারি, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4 মানে কত, আই স্কয়ার ইনটু আই স্কয়ার ভাবতে পারি, কিছু না, আই স্কয়ার মানে -1 ইনটু -1, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে +1, তাহলে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। এবার বলো আই টু দি পাওয়ার 5 যদি করি, এবার এই বেসিক দু চারটে রেজাল্ট তুমি একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। আই স্কয়ার কত -1, আই কিউব মাইনাস আই, আর আই টু দি পাওয়ার 4 মানে 1। ঠিক আছে, এবার এর থেকে এবার তোমার কোনো একটা এক্সপ্রেশন, কোনো একটা ইন্টেন্সিভ ডি মেইন অ্যাডভান্স যদি দেওয়া থাকলো, এরকম উপরে একটা বড় একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখানে এরকম থাকবে আই টু দি পাওয়ার 537 প্লাস আই টু দি পাওয়ার 646 প্লাস আই টু দি পাওয়ার 337 প্লাস আই টু দি পাওয়ার 132 প্লাস আই টু দি পাওয়ার 142 প্লাস আই টু দি পাওয়ার 2022, এটা র্যান্ডমলি দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে যদি কেউ যায় তাহলে দিন শেষ ওই একটা অঙ্কে, তাই তো, তাহলে এর জন্য শর্টকাট শিখতে হবে। শর্টকাট অ্যাকচুয়ালি না, শর্টকাটে দ্বারা অবজারভেশন দেখ যত ভালো সে তত শর্টলি ভাবতে পারে। এটা দিয়ে একটা অবজারভেশন খেয়াল করো, আই টু দি পাওয়ার 4 এ অলওয়েজ কত হয় 1, তাহলে 4 এ সব সময় 1। এবার মনে রাখবা যদি কোনো, তাহলে এই অঙ্কটা করার কোনো ব্যাপার না, আমি একটা ক্যালকুলেশন করে দেখাই আই টু দি পাওয়ার 2022 কিভাবে ভাববো, একটু বোঝা গেছে? লেখার হলে কিছু লিখতে পারো। দেখো আই টু দি পাওয়ার 2022 এটার জন্য তুমি কেমন ভাববে, ফার্স্ট অফ অল এইটাকে এই যে বড় সংখ্যা থাকবে এটাকে মনে মনে 4 দিয়ে ভাগ করবে। ঠিক, 4 দিয়ে ভাগ করার পরে যেটা রিমাইন্ডার থাকবে, এখানে দেখো কত রিমাইন্ডার থাকবে, মানে ভাগশেষ কত থাকবে, 4 দিয়ে ভাগ করো, এটা 2 ভাগশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে, যেটা ভাগশেষ থাকবে আই টু দি পাওয়ার কত হবে, আর যদি ভাগ মিলে যায় অ্যানসার হবে 1। তাহলে আই টু দি পাওয়ার 2022 রিমাইন্ডার কত ছিল, 2022 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি রিমাইন্ডার দেখবা শেষে কত পাচ্ছ, 2 পাচ্ছ। তাহলে 2 যেই পাবে তাহলে অ্যানসার কত হবে আই স্কয়ার, আই স্কয়ার মানে কত -1। তো কত স্মুথলি হয়ে যাচ্ছে না ব্যাপারটা। তুমি যদি বলে আই টু দি পাওয়ার 537 সেটা তুমি নিজে বলো কত হবে, আই টু দি পাওয়ার 537, এটার অ্যানসার কত হবে, আই টু দি পাওয়ার 537।
জাস্ট 4 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে দাও, ভাগ করার পর রিমাইন্ডারটা দেখো তুমি, জাস্ট 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 13। ওয়ান রিমাইন্ডার থাকছে তো, রিমাইন্ডার কত 1, তাহলে অ্যানসার কত হবে i টু দি পাওয়ার 1, তাহলে আলটিমেটলি অ্যানসার কত i। এত বড় এক্সপ্রেশনটার মান শুধু কিন্তু i, ঠিক আছে। দেখো অঙ্কে এবার মুখোমুখি করা যায়, এর তুমি ভাগ করে দেখালাম, তাই এরপর আস্তে আস্তে মুখোমুখি করতে হবে। এখানে এই 4 দিয়ে ভাগ করতে 4 1 13 থাকছে বড়, এখানে এইভাবে মুখোমুখি করতে হবে, তার কারণ টাইমটা অনেক সেভ হবে, মানে লেখা বেশি যাবে না, ঠিক আছে। কোনো একটা এক্সাম ক্র্যাক করতে গেলে তোমার মাথায় ক্যালকুলেশন একটু বেশি করতে হবে, এই অভ্যাসটা প্রথম দিকেই করতে হবে, মাথায় ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে i রিলেটেড, তার মানে এবার একটা জেনারেল রেজাল্ট আমি লিখে দিচ্ছি, i টু দি পাওয়ার 4m কত হবে 1। 2 নম্বর i টু দি পাওয়ার 4m প্লাস 1 কত হবে i आंसर হবে i টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি কোন সংখ্যাকে, রিমাইন্ডার কি কি আসতে পারে, 4 দিয়ে ভাগ করছি কোন নাম্বার, 0 হতে পারে, ভাগ মিলিয়ে হতে পারে, তাহলে 1 না হলে 2 না হলে ম্যাক্সিমাম 3 আসে, যদি 4 আসতো আবার ভাগ যেত, ঠিক। তাহলে এই আমি প্রেজেন্টেশনটা দেখো i টু দি পাওয়ার 4m প্লাস 2 आंसर কত হবে i স্কয়ার, সরি 4 i টু দি পাওয়ার 4m প্লাস 3, এর आंसर কত হবে i টু দি পাওয়ার 4m প্লাস 4 আর লিখছি কেন, আবার সেটা 4 এর মাল্টিপলে চলে যাবে, आंसर হয়ে যাবে 1। তাহলে এই হলো i এর পুরো ব্যাপার, এটা একটু নোট করে রাখো যে i টু দি পাওয়ার 4m মানে 1, i টু দি পাওয়ার 4m প্লাস 1 মানে i, 4m প্লাস 2 মানে i স্কয়ার। আর শর্টকাট ওটা কি বলেছি যে যত বড়ই পাওয়ার থাকুক সেটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে i টু দি পাওয়ার তত आंसर, ভাগ মিলে গেলে তো i টু দি পাওয়ার 0 মানে 1। আই কনসেপ্ট ক্লিয়ার। দেখা যাক তাহলে আবার একটা দুটো এক্সপ্রেশন নিয়ে দেখি কি করব। তাহলে এরকম আছে, দেখো কিভাবে বুদ্ধিটা কাটানো যায়। i টু দি পাওয়ার 501 i টু দি পাওয়ার 502 প্লাস i টু দি পাওয়ার 503 প্লাস i টু দি পাওয়ার 504 প্লাস ডট ডট i টু দি পাওয়ার 510 এরকম দেওয়া আছে। অঙ্ক নিজেই বানাতে হবে, বুঝছো, এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বলে এটাকে সিম্পলিফাইড ভ্যালু একটা অপশন দেওয়া আছে, আপনাকে করতে হবে। কি করবা, দু রকমের স্টুডেন্ট হবে, আমি প্রথমে বলছি না টাইম নষ্ট করে লাভ নেই, দু রকমের স্টুডেন্ট, যে কিনা i টু দি পাওয়ার এতগুলো সব 4 দিয়ে ভাগ করে করে করবে, আর একজন স্টুডেন্ট একটু যদি স্মার্ট হয় i টু দি পাওয়ার 501 ও কমন নিয়ে নেবে, তাহলে কি বেঁচে থাকবে 1 i স্কয়ার, তাই না, এইভাবে বেঁচে থাকবে। তবে i টু দি পাওয়ার 501 কমন নিয়েছি, তাহলে এখানে কত হবে, সরি এখানে কত হবে 501 নিয়েছি তো, তাহলে এখানে 10 হবে, এটা 10 আছে তো 9 হবে, ঠিক আছে 501 আর এখানে i টু দি পাওয়ার 9 যদি গুণ করি প্রোডাক্টে পাওয়ার কি হয়, যোগ হবে, তো 501 আর 9 কত হবে 510, তাহলে i 9 পর্যন্ত যাবে, দিয়ে রেখো। তাহলে i টু দি পাওয়ার 501 এটাকে আলাদা করে সিম্পলিফাই করব, তাহলে 4 দিয়ে ভাগ করবে 1, তাহলে i টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছি হ্যাঁ 1 10, তাহলে 2 8 2 21 থাকছে, 21 মানে 4 5 20 1 থাকছে, i টু দি পাওয়ার 1 ব্যাস, এটা তো 1 প্লাস i স্কয়ার মানে কত -1, ঠিক আছে, i কিউব মানে কত i টু দি পাওয়ার 4 মানে কত 1, i টু দি পাওয়ার 5 মানে আবার কত i দিয়ে শুরু হবে, ঠিক আছে, i টু দি পাওয়ার 6 i টু দি পাওয়ার 6 মানে কত i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার মানে আবার কত -1, কারণ i টু দি পাওয়ার কত -1, আর i টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 7 বল না, i টু দি পাওয়ার 4 মানে 1, আর i কিউব মানে কত -i, তাহলে এটা -i হবে। নেক্সট i টু দি পাওয়ার 8 8 মানে আবার 1, আর i টু দি পাওয়ার 9 মানে কি 4 দিয়ে ভাগ করলে 1 থাকছে, আবার i হবে, বাস এইবার সিম্পলিফাইড দেখো কি কাটছে, এটা কাটবে, ঠিক আছে -1 + 1, ঠিক আছে, আর কিছু কাটাবো কি এই -1 + 1, ঠিক আছে, প্লাস i -i, ঠিক আছে, এখানে কি বেঁচে থাকছে 1 আর এখানে কি বেঁচে থাকছে i, তাহলে i টাইমস 1 প্লাস i, আর যদি i আর i স্কয়ার মানে কত -1, তো অপশন কি থাকবে i - 1। ক্লিয়ার কনসেপ্ট। এবার i রিলেটেড যাই কোশ্চেন দিই এরকম একটু বুদ্ধি তোমার ফাটাতে হবে, কখনো এরকম সাম আকারে দেয়, বুঝছো, i স্কয়ার দিয়ে দিল বা i টু দি পাওয়ার n দিয়ে দিল n = 1 to 10 এরকম, তার মানে তো এক্সপ্লিসিটলি ওটা লেখা থাকবে, বুঝলে।
আই আর এখানে এই চ্যাপ্টারে না দুটো নতুন সিম্বল আছে, একটা হলো আই আর একটা হচ্ছে ওমেগা। হ্যাঁ, আমি বলছি ওমেগা কি করে আসে। তোমাকে একটা ইকুয়েশন সলভ করতে দেওয়া হবে, x³ - 1 = 0। অ্যাকচুয়ালি প্রথমে এখান থেকে এসেছে x³ = 1, ঠিক আছে? তাহলে x³ - 1 = 0, এটা একটা সমীকরণ, তো তিন ঘাতের সমীকরণ, ঠিক বলছি? কটা রুট থাকবে? তিনটে রুট থাকবে। অ্যাকচুয়ালি এটা একটা থিওরেম, জানো তো? স্টেটমেন্ট এরকম আছে, প্রথমে একটা স্টেটমেন্ট আছে যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অলজেব্রা। সেই স্টেটমেন্টটা এরকম আছে, এভরি algebraic equations with real or complex coefficient has a real or complex root, মানে রুট থাকবে। তারপরে একটা থিওরেম তৈরি করা যায়, মানে প্রুফটা করা যাবে ফান্ডামেন্টালটা ইউজ করে। সেটা কি? এভরি nth ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ এক্স্যাক্টলি n রুটস। ঠিক, যদি কোনো nth ডিগ্রি পলিনোমিয়াল, আমি ছোটবেলায় এমনি যদি ক্লাস 10 স্ট্যান্ডার্ড পড়াতে কি বলবো, ডিগ্রি সমীকরণ দুটো রুট, তার থেকে বেশি বলে না, কিন্তু অ্যাকচুয়ালি জেনারেল ফর্মে যত ডিগ্রির ইকুয়েশন ঠিক ততগুলোই রুট থাকে। হ্যাঁ, যতগুলো ইকুয়েশন ঠিক ততগুলোই রুট থাকে। তাহলে এটা তিনটে রুট থাকবে। দেখো এটাকে দেখা যায় স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আজকে এই ইকুয়েশনটা সলভ করেছিলাম একটু আগে, মনে আছে? তাহলে এখান থেকে সলভ করলে আইদার x - 1 0, তাহলে x - 1 ফ্যাক্টর 0 করলে x = কত আসবে? 1 আসবে आंसर। আর এখান থেকে x = -b ± b² - 4ac/2, এটা ছিল তো -1 ± -√3/2, আমরা এটাকে i নাম দিয়ে দিয়েছিলাম, তাহলে i√3/2 ছিল। তাহলে এখানে i ইনভলভ আছে, তো তাহলে এটা কি নাম্বার? অবাস্তব নাম্বার। আর এটা কি নাম্বার? বাস্তব নাম্বার, মানে এটা রিয়েল। তাহলে যে একটা 3 ডিগ্রি ইকুয়েশন সলভ করলাম, তিনটে রুট এসছে, কনফার্ম এসছে, কিন্তু তিনটেই যে রিয়েল এটা কিন্তু কনফার্ম না। ঠিক, একটা আমার রিয়েল হয়েছে আর দুটো তুমি কমপ্লেক্স হয়েছে, ঠিক আছে? এদের এই প্লাসের একটা নাম দিয়ে, এই প্লাস পার্টটার নাম দেওয়া হয় ওমেগা, ঠিক আছে? আর এই মাইনাস পার্টটার নাম দেওয়া হয় ওমেগা স্কয়ার। এটা স্ট্যান্ডার্ড ধরে নাও, এটা নোটেশন জাস্ট। হ্যাঁ, কেন এই এত বড় এটা নিয়ে ক্যালকুলেশন? কারণ অনেক এক্সপ্রেশন থাকে বড় বড়, যেখানে ওমেগা স্কয়ার ইউজ করা হবে, তো সেখানে এইটা নিয়ে বারবার চলাফেরা ক্যালকুলেশন করানো সেটা একটা ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য জাস্ট নাম করে না। অ্যাকচুয়ালি যদি ওমেগা ধরো তাহলে তার কনজুগেটটা কি হবে? ওমেগা স্কয়ার। তাহলে একটা তিন ঘাতের ইকুয়েশনে যে যদি বলে অবাস্তব ঘনমূলগুলো যেগুলো থাকে তাদের নাম কি? ওমেগা আর ওমেগা স্কয়ার। এবার এদের একটা রিলেশন আছে এখানে, ওমেগা দিয়ে এবার কিছু রেজাল্ট হবে। হ্যাঁ, তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ারের মানটা একটু লিখে নাও, তারপর আমি আর কিছু ক্যালকুলেশন করছি। যা বলেছি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। তাহলে আমরা প্রথম থেকে আই এর ইন্ট্রোডিউস করেছি, কেন দরকার, ঠিক? আই সম্পর্কে বিস্তারিত ক্যালকুলেশন শেখালাম, কিভাবে করতে হবে। নেক্সট আমরা মডিউলাস ওগুলো বলে নিয়েছি একটুখানি, ঠিক? কনজুগেট। এবার আসছি ওমেগা রেজাল্ট, তাই তো? তাহলে ওমেগা সলভ করে কোথা থেকে পেলাম? এই ইকুয়েশনটা 3 ডিগ্রি ইকুয়েশন। আচ্ছা, এটা বলার আগে আমি একটা স্পেশাল ব্যাপার বলে নিই। এই একটা রেজাল্ট মনে রাখবো, অনেক ক্ষেত্রে অনেক এমসিকিউ সলভ ইজিলি করতে হবে। এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন, কি বললাম? এভরি অড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট। অন্তত একটা রিয়েল রুট থাকবে, এটা কনফার্ম আছে, ঠিক আছে? যে কোনো অড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। আর আরো একটা টিপস বলছি, যে কোনো ইকুয়েশনে একটা যদি কমপ্লেক্স রুট থাকে তাহলে ওর কনজুগেটটা ওর রুট হবে। কারণ কি? কমপ্লেক্স রুট অলওয়েজ পেয়ার আকারে থাকে, কমপ্লেক্স রুট কখনো সিঙ্গেল থাকে, ঠিক আছে? এটা মনে রাখো। যদি কোনো ইকুয়েশনে বলে দেয় এমসিকিউ 2 + √3 রুট, এটা 2 - √3 টাও রুট হবে। আবার কমপ্লেক্সের ক্ষেত্রেও তাই, 2 + 3i যদি রুট হয়, 2 - 3i ইজ অলসো রুট অফ দ্য ইকুয়েশনস। ওকে, কমপ্লেক্স রুট কি করে? পেয়ার আকারে অপার করে। তাহলে মনে রাখবা, কোনো অড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনে কনফার্ম একটা রিয়েল রুট থাকে। হ্যাঁ, এই কনসেপ্টটা লাগবে কোথাও কি আর সলভ করতে গেলে শ্রীধরাচার্য দিয়ে প্লাস মাইনাসে আসবে, এই ওটা আমি পড়ে। কিছু শর্ট কোশ্চেন থাকবে দেখবা, যেখানে সলভ করার দরকার নেই, সলভ না করে অ্যানসার দেয়া যায়। এইরকমই কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে, এগুলো তোমায় জানতে হবে, তাহলে কিছু অপশন ডিসকার্ড হয়ে যায় অটোমেটিক্যালি। আচ্ছা, এখানে আমি যেটা করছিলাম 11 স্ট্যান্ডার্ড আমার কি কি জানতে হবে। একটা রেজাল্ট আছে 1 + ω + ω², এটার মান 0 হয়।
আর 2 নাম্বার হলো ওমেগা কিউবটা 1। ঠিক আছে, এটা তো অবভিয়াস, কারণ কি দেখো x কিউব মাইনাস 1 ইকুয়াল টু ইকুয়েশন 0 সলভ করেছি, এই রুটের নাম দিয়েছি ওমেগা, সিন্স ওমেগা ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন, তাহলে ওমেগা তো স্যাটিসফাই করবে ইকুয়েশনটা, তাহলে এখানে x এর জায়গায় যদি আমি ওমেগা বসিয়ে দিই তাহলে ওমেগা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0, সো ওমেগা কিউব ইকুয়াল টু 1। ক্লিয়ার? তো অবভিয়াস এটা মাথায় রাখতে কোনো প্রবলেম হচ্ছে না। এবার এই রেজাল্টটা এই রুটগুলো সব সাম করছে, বুঝছো, রুটগুলো সব সাম করেছে। তো কি করতে পারো শোনো, যার কাছে খুব হায়ার লেভেল নলেজ নেই সে কি করবে, ওই রুটের মানগুলো ধরে নিয়ে এসে যোগ করবে। এটাই মাত্র বলেছিলাম, এটার মান কি হয় -1 প্লাস i√3/2 প্লাস -1 মাইনাস i√3/2। এটা সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে দেখো 0 চলে আসবে। এটা একটা ফ্যাক্ট আছে। আরেকটা আছে রিলেশন বিটুইন রুটস এন্ড কোএফিসিয়েন্টস, এটা একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট অনুযায়ী করলেও এখান থেকে রুটের সামগুলো সব বলে দেয়। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার এখন বলছি, আমি এটাই বলছি, পরে বলবো যখন লাগবে। যে যে এক্সট্রা কথাগুলো বলবো সেগুলো তোমার নোট করে রাখতে, ঠিক আছে, এইগুলোই তোমার কাজে লাগবে। ঠিক আছে, ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে আমাদের কাছে এই দুটো রেজাল্ট আছে, এর উপর বেস করে আমাদের ওমেগার অনেক বড় বড় এক্সপ্রেশন সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে যেমন ধরো এরকম একটা এক্সপ্রেশন দিলাম, ঠিক আছে, একটা সংখ্যা নাও ওমেগা টু দি পাওয়ার ধরো 178। ঠিক আছে, বলো এটা কি করে বের করা যাবে? অবজারভেশন স্কিল ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে 3 দিয়ে ঠিক করতে হবে। আগের বার 4 দিয়ে ছিল, তাহলে 4 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এইটা মনে মনে কত দিয়ে ভাগ করব, এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। আগে দেখো ভাগ শেষ কত, তাহলে 3 দিয়ে করো, 3 5 15 থাকছে 2 28, তাহলে 28 থাকছে তো পরে বেঁচে, আর 3 9 27, তাহলে 1 বেঁচে থাকছে, তাহলে 1 যেহেতু ভাগ শেষ থাকছে आंसर কত হবে বলো তো, ওমেগা টু দি পাওয়ার 1, তার মানে কি ওমেগা বুঝা গেল। তাহলে এই সেম লজিকে এখানে ওমেগার ক্ষেত্রে সব 3 দিয়ে ভাগ করব, হায়ার পাওয়ার যে বড় সংখ্যা থাকবে, যেটা ভাগশেষ থাকবে মিলে গেলে 1, না হলে ওমেগা টু দি পাওয়ার তত। ঠিক আছে, তাহলে এইটাকে জেনারেলাইজ করে যদি রেজাল্টটা করে নিই কেমন হবে, ওমেগা টু দি পাওয়ার 3m কত হয় 1, ওমেগা টু দি পাওয়ার 3m। অনেক সময় না ডাইরেক্ট এরকম এমসিকিউ তে কোনো ডাইরেক্ট চলে আসবে, ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 এর মান কত। এবার যে সংখ্যা থাকলে স্যার আমি ক্যালকুলেশন করে দিতাম, কিন্তু এটা কি কেমন দেখতে লাগছে, আরে এটা তো রেজাল্ট, দুটো অবজারভেশন। 3m প্লাস 1 এই নাম্বারকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে 1 হবে, সো आंसर ইজ 1 এই ওমেগা। নেক্সট ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 2, आंसर কত ওমেগা স্কয়ার। তাহলে তো ভাবতে পারো 3m প্লাস 3 এর জন্য ফর্মুলা কেন লিখছেন না, 3m প্লাস 3 তো আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করে লিখবো কেন, তাহলে 1 ওমেগা ওমেগা স্কয়ার এগুলো হয়ে গেল। তাহলে এবার এখানে কেন স্টপ করলাম, যে কোনো নাম্বারকে 3 দিয়ে ভাগ করলে সেটা কি কত, রিমাইন্ডার কি কত 0 1 2, যারে ভাগ করব তার থেকে 1 কম পর্যন্ত আসবে। তাহলে ওমেগার যে কোনো ক্যালকুলেশন এইভাবে আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করব প্র্যাকটিস, ওমেগা টু দি পাওয়ার 15 প্লাস ওমেগা টু দি পাওয়ার 18 প্লাস ওমেগা টু দি পাওয়ার 19 করব, এটা ক্যালকুলেশন করব। হয়েছে কত আসছে, ওমেগা প্রথমটা কত আসছে, প্রথমটা 1 আসছে, ওমেগা আসছে, তারপরে ওমেগা আসছে শিওর তো, না এটা 1 হবে 1, হ্যাঁ, তারপরটা 1, তারপরটা 1, তারপরে তারপরটা ওমেগা, তারপরটা এটা 2 প্লাস ওমেগা। আমি এমনি আন্দাজে বানিয়ে দিয়েছি তাই এরকম উত্তর আসছে। ঠিক আছে, ভালো উত্তর আসতে পারে। ওমেগা সংক্রান্ত বিষয়গুলো জানা গেল। ঠিক আছে, এবার একটা টার্ম আছে, আমি প্রথমে না অঙ্কে যাচ্ছি, প্রথমে ওভারঅল কনসেপ্টটা দিয়ে নিচ্ছি, তারপর পার্টিকুলার একটা টাইপের অঙ্ক ধরে দিলে সেই টাইপগুলো যাবে। কারণ আই রিলেটেড প্রবলেমগুলো একবারে করব, ওমেগা রিলেটেড প্রবলেমসগুলো একবারে করব, যেমন তোমার বর্গমূল শেখাবো ওর রিলেটেড প্রবলেমসগুলো একবারে করব। ঠিক আছে, এটা সিস্টেমেটিক করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি একটু অ্যামপ্লিটিউড সম্পর্কে বলে দিই। অ্যামপ্লিটিউড হচ্ছে কোনো একটা নাম্বারে আমরা অ্যামপ্লিটিউড লিখবো। হ্যাঁ, তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z যদি আমরা ওকে এক্সপ্রেস করতে পারি r cos θ প্লাস i of sin θ, ঠিক আছে, কি বললাম r cos θ প্লাস i of sin θ, এই ফর্মে যদি প্রকাশ করি
এই 8টাকে বলা হয় মডিউলাস অফ z। কি বললাম? মডিউলাস অফ z, এটার মান কত? r। আর অ্যামপ্লিটিউড ampz, এটার মান কত? থিটা। এগুলো অ্যামপ্লিটিউড। তাহলে এইটা এই ফর্মটা একটা নাম আছে না তো, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এই টোটাল ফর্মটার একটা নাম আছে, নাম কি? মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। আর এটা একটু জিওমেট্রিতে যদি তুমি ভাবো, তো জিওমেট্রিতে ভাবো যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে z, এখানে যে অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে, তাহলে এখানে এই যে কোনো একটা z আছে, যে সাপোজ a প্লাস i, ঠিক আছে, a প্লাস i, এটাকে বলছে যে লাইন, এখানে যে লাইনটা কানেক্ট করেছে, এই লাইনটা কি করবে, যে আমাদের পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে, হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে, হ্যাঁ, যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এখান থেকে সলভ করলে অ্যাকচুয়ালি কি হবে বলতো, tan থিটার মান কত হবে? tan থিটার মান কত আসে সেখান থেকে? এটা a, এটা b, তো tan থিটার মান কত হবে? b বাই a। কারণ লম্বটা কি এখানে? b, কোণের উল্টো দিকে যেটা থাকে ওটা লম্ব, আর 90 ডিগ্রি উল্টো যেটা থাকে ওটা অতিভুজ। এটাই শুধু রেডিয়ান। হ্যাঁ, তাহলে tan থিটার মান কত হচ্ছে? tan থিটার মান b বাই a। কিন্তু আমরা কাকে চাই? থিটা, কারণ আমরা অ্যাঙ্গেলটা চাই না। tan ইনভার্স অফ মডুলাস অফ b বাই a, এইটা লেখা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে। আমরা ছবিটা গেছে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। প্রথম পাদে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে তার জন্য যে অ্যামপ্লিটিউড হয়, সেই অ্যামপ্লিটিউডের ফর্মুলা কি? tan ইনভার্স mod অফ b বাই a। এবার দেখো, তাহলে আমি এটাকে দুটো ফর্মে অঙ্কগুলো করা যায়। অ্যামপ্লিটিউডের অঙ্ক ভালো করে খেয়াল করো, টেক্সট বইতে এসএনডিতে যেভাবে এই ফর্মে প্রথমে লিখে নেবে কমপ্লেক্স নাম্বার, দেন কম্পেয়ার করবে। কি করবে? তাহলে তোমাকে বললো যে 2 প্লাস বা 1 প্লাস i, হ্যাঁ, বলে 1 প্লাস i এর অ্যামপ্লিটিউড বের করবে। ফাইন্ড দ্য অ্যামপ্লিটিউড অফ, ফাইন্ড, এটা কোশ্চেন দিল না, ফাইন্ড অ্যামপ্লিটিউড অফ mz, ফাইন্ড mz। এটা z ইকুয়াল টু কত দেয়া আছে? 1 প্লাস i, কোনটা দিয়ে দিই। তাহলে অ্যামপ্লিটিউডটা কিভাবে করাইতে হবে? দুটো প্রসেসে করাইতে হবে। এক হলো এইমাত্র ফর্মুলা শিখেছি ডাইরেক্ট, ঠিক আছে, অ্যানসার tan ইনভার্স mod b বাই a। অবশ্যই এটা কোন কোয়াড্রেন্টে আছে? প্রথমে তাহলে তোমাকে উল্লেখ করতে হবে যে প্রদত্ত কমপ্লেক্স নাম্বারটি আমাদের প্রথম পদে অবস্থিত। সুতরাং এর অ্যামপ্লিটিউড থিটা ইকুয়াল টু tan ইনভার্স অফ b বাই a। তাহলে tan ইনভার্স অফ 1 বাই 1 মোড রাখা যায় না, আর কত? তাহলে tan ইনভার্স 1 কখন হয়? পাই বাই 4। তাহলে ওটার অ্যামপ্লিটিউড কত? পাই বাই 4। তুমি 1,1 বিন্দুটা এঁকে দেখবা যে x অ্যাক্সিস, পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে দেখবা 45 ডিগ্রি হয়। ঠিক আছে, গ্রেডিয়েন্টের কনসেপ্ট না তুমি জিজ্ঞেস করছিলে, ওটা পরে বলবো, ঠিক আছে, ডেরিভেটিভ করব এখানে z ইকুয়াল টু 1,1। আচ্ছা, এটাকে আর একটু কিভাবে করে? এটা হলো বইতে দেখবা এইরকম লিখে নেয় মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। এটা সুবিধা অসুবিধা দুটো, হ্যাঁ, অসুবিধা বলা যাবে না, সুবিধা আছে কি বলতো, যখন বলবে মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে প্রকাশ করো, মানে এই এক্সপ্রেশনটাই একবারে বললে বেশি সুবিধা না। তাহলে এখান থেকে কম্পেয়ার করো, হ্যাঁ, এই দুটো ফর্ম কম্পেয়ার করো। এটাকে ছাড়িয়ে দাও, r cos থিটা প্লাস i টাইমস অফ r sin থিটা, ঠিক না? তাহলে r cos থিটার মান কত হবে? 1। আর r sin থিটার মান কত হবে? এটাও 1। দেখো, এইটাকে যদি আমি 1 নং সমীকরণ দিই, এটাকে যদি 2 নং সমীকরণ দিই, 2 ভাগ 1 করি, তাহলে কত হবে? tan থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। সরি, হ্যাঁ, tan থিটা ইকুয়াল টু 1, ঠিক। আর কেটে যাচ্ছে, tan থিটা 1, লেখা আছে থিটা সলিউশন কি? পাই বাই 4। আর অন্য সলিউশনের কথা ভাবার দরকার নেই, আমাদের পয়েন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, বোঝা গেছে? থিটার মান পাই বাই 4। এবার কি করব? এই থিটার মান এখানে কোথাও একটা বসিয়ে দিলে আর এর মান পেয়ে যাব। না হলে আর বের করার একটা সহজ পদ্ধতি আছে, আর বের করার কিভাবে? হ্যাঁ, এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ বর্গ করে যোগ করে দাও। তাহলে r স্কয়ার ব্র্যাকেটে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 হবে, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। r স্কয়ার ইজ ইকুয়াল টু 2, r ইজ ইকুয়াল টু কত হবে? √2 হবে। মাইনাস নিলাম না, কারণ কি? মডুলাস নেগেটিভ হয়, ঠিক আছে?
মডুলাস নির্ভর। ওটা তো এমনিও পড়ে যাচ্ছে যে স্যার ওই আর তো মড z তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ওভাবে তো পড়ে যায়। আর বলো মানে r ইজ ইকুয়াল টু মড z তাহলে হ্যাঁ। স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ওভাবে তো এসে যায়। একই যেভাবে বলবো। প্রথমে এমনি মডজিটটাও তুমি বের করে নিতে, ঠিক বলো, প্রথমে মডজিটটা আলাদা করে বের করে নিতে হবে। যদি এই ফর্মটা করেছি না, তাই আমি এই ফর্মটা দিয়ে শিখাবো। আমি বললাম যে এটা একটু লেন্থি প্রসেস। আর এটা দেখো আমি তো এখানে করতাম, তাহলে এখানে মডুলাস অফ যেটার ওই ফর্মুলাটা কাজে লাগাতাম 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, ঠিক, স্কয়ার রুট অফ 2 আর থিটা ইকুয়াল টু এই একটা প্রসিডিউর, এই একটা প্রসিডিউর। এই প্রসিডিউরটা কোনো এমসিকিউ সলভ করা সব না, এন্ট্রান্স ওরিয়েন্টেড এক্সাম এই প্রসিডিউরটা ফলো করবে না, এই হয়ে যেতে হবে। তাহলে এবার তোমার প্রশ্ন হলো স্যার যে কোয়াড্রেন্ট অন্য কোয়াড্রেন্টে থাকে তাহলে তখন কি করা যাবে? তাহলে আমি চারটে কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা বানিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটা আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এটা আমাদের ডিএল অ্যাক্সিস। যদি এখানে থাকে কোনো পয়েন্ট তাহলে সিম্বল হয় প্লাস প্লাস আর অ্যামপ্লিটিউড থিটার মান হয় tan ইনভার্স মড b বাই, ঠিক আছে। এখানে যদি হয় পাই মাইনাস tan ইনভার্স, ঠিক আছে, মড b বাই এই কোঅর্ডিনেট। আর ঠিক এইখানে হলে মাইনাস, জাস্ট এটার মাইনাস হবে, জাস্ট এটা। তবে এটা আবার অনেক এরকম হয় tan ইনভার্স b বাই মাইনাস পাই, আমার মনে রাখি যা আছে এখানে সেম টু সেম, জাস্ট মাইনাস দিয়ে, তাহলে এই দুটো মাথায় রাখলে এই চারটে অটোমেটিক্যালি হয়ে যাবে। পাই মাইনাস tan ইনভার্স অফ মড b বাই, বল একটু বোঝা গেছে কিনা, tan ইনভার্স মড b বাই এ ফোর্থ পয়েন্ট মাইনাস এটা এখানে এরকম হলে পাই এই হলো অ্যামপ্লিটিউডের। ওটাকে তো পাই প্লাস থিটা লেখা যায় থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ এটাকে, এটা থিটা তো এটাকে কেমন লেখা যায় যে মাইনাস পাই, এর নাম তো থিটাই ধরে নিয়েছি আমরা, ঠিক, তার মানে এইটাকে অ্যাকচুয়ালি সিম্বল পাই মাইনাস থিটা, ঠিক আছে। আর এটা যদি সিম্বলিক্যালি লিখি তাহলে মাইনাস পাই প্লাস থিটা, তবে পাই মাইনাস থিটা মাইনাস পাই প্লাস থিটা এরকম অনেক সময় বলবো হয়ে যেত, এত ডিফিকাল্টিস আমরা আনবই না, এটা এটা লিখবই না, ঠিক আছে। এটাও দরকার নেই, tan ইনভার্স প্লাস এইগুলো ক্লিয়ার। এখানে যা থাকবে মাইনাস দিয়ে, এখানে যা থাকবে ঠিক তার মাইনাস, বাস এটা এটা লিখে নেওয়ার মানে। তাহলে এটা হলো অ্যামপ্লিটিউড বের করার জন্য, হ্যাঁ, অ্যামপ্লিটিউড অফ z বের করার জন্য। z এর ব্র্যাকেটটা দিলে কি নাম্বার কাটবে? z এর ব্র্যাকেটটা দিলে কি নাম্বার কাটবে? এম z এরকম সিম্পলি লেখে না, এটা ব্র্যাকেট দিয়ে লিখবে, এটা প্রেজেন্টেশন, এখানে সৌন্দর্য নষ্ট হবে লেখা। দেখে না কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, অ্যামপ্লিটিউড অফ j, এই ছোট লেখা অ্যামপ্লিটিউড অফ j। আচ্ছা, অ্যামপ্লিটিউডের ব্যাপারে আরেকটা কথা আমার বলার আছে, লিখে নাও তুমি, তারপর বলছি। বলো, দেখো অ্যামপ্লিটিউডের একটা কনসেপ্টে একটা টার্ম আছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, হ্যাঁ, এটা আমি বললাম প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম। যদি আমার ওই থিটার অ্যানসারটা, হ্যাঁ, অ্যামপ্লিটিউডের অ্যানসারটা যদি মাইনাস পাই থেকে পাই এই রেঞ্জে থাকে, ভালো করে মাথায় রাখবে, এটা বলে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের রেঞ্জ। কি বললাম? এটা বলে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের রেঞ্জ। যখনই এরপর থেকে ডি ময়বার্ট থিওরেম অন্যান্য থিওরেম পড়াবো তখন দেখবে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড এই কনসেপ্টটা একটু দরকার হবে অনেক জায়গায়। তাহলে তোমার যে অ্যানসারগুলো আসবে অ্যামপ্লিটিউডের মান এই প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডে আছে কিনা কি করে বুঝবো? অ্যানসার মাইনাস পায়ের থেকে বড় কিন্তু স্টিক পায়ের সঙ্গে সমান বা পায়ের থেকে ছোট, এই জায়গাটা খেয়াল করবে, কিন্তু মাইনাস পাই কিন্তু ওপেন আছে, ঠিক আছে। তাহলে এটা নোট করে রাখো, এটাকে কি বলে প্রিন্সিপাল। যখন থিটাটা এই রেঞ্জে থাকবে, যদি থিটা এই রেঞ্জে থাকে তাহলে অ্যামপ্লিটিউডকে কি বলবো? প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডের আরেকটা নাম আছে না, তো আর্গুমেন্ট বলে, মানে কয়টা আর্গুমেন্ট লেখা থাকে। হ্যাঁ, এটা তোমার প্রশ্ন হতে পারে স্যার এই রেঞ্জের বাইরে চলে গেলে তাহলে তখন কি করে তাকে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডে আনবো, ঠিক। এই নেক্সট কোশ্চেনটা রাইজ করবে, আমরা কি করব তখন বলবো, এইভাবে বলবো যে সিন্স থিটা ডাজ নট বিলংস টু দিস রেঞ্জ, এটা উল্লেখ করে দেবো। তাহলে থিটাটা প্রিন্সিপাল আর্গুমেন্টকে রিপ্রেজেন্ট করছে না, সেই জন্য আমাদের নিউ যে অ্যামপ্লিটিউড হবে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড সেটা হবে থিটা প্লাস 2k পাই। কি বললাম? থিটা প্লাস 2k পাই।
কে কি হতে পারে, কে ইকুয়াল টু 0 অর 1 অর -1। এটা হলো নিউ একটা কনসেপ্ট, ভালো করে শুনবা। থিটা প্লাস 2 কে পাই। তোমার 11 লেভেলের যে কোশ্চেন সেখানে হয়তো এত কিছু লাগবে না, বাট একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম করতে গেলে এগুলো কনসেপ্টগুলো খুব দরকার। হ্যাঁ, বিএসসি অনার্সের ফার্স্ট সেমিস্টার দিয়ে কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা আছে আমার, ঠিক আছে? ওখানে গিয়েও তুমি একবার যারা ম্যাথসে পড়ে তাদের একবার শেখার সুযোগ আছে, ঠিক আছে? থিটা প্লাস 2 কে পাই। সিম্পলি তুমি ভাবো, যারা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডে থাকবেই তাদের জন্য কে কত চুজ করবা? 0। তাহলে ওটাই অ্যানসার। যারা থাকবেই রেঞ্জে, তাহলে আর কি ঘটনা হতে পারে? এই ধরো আমার রেঞ্জ, আর রেঞ্জে থাকবে, তাহলে রেঞ্জ থেকে নিচের দিকে আছে, না হলে এই দিকে বেশির দিকে চলে গেছে। তাহলে যদি আমার এই রেঞ্জটাকে আমি এরকম প্লট করে দিই, -π তে ওপেন, হ্যাঁ, আর এখানে π তে স্টিক। ধরো যারা এদিকে আছে তাদের ক্ষেত্রে কে এর মান কত বলতো? এখানে যারা আছে তাদের ক্ষেত্রে কে এর মান কত? 0। এদিকে যারা আছে তারা কি হচ্ছে? কমে গিয়েছে। এটা কি করব? বাড়াতে চাইছে। তাহলে কে এর মান কত দেবো? 1 দেবো। তাহলে 2π যোগ করে দেবো। আর এদিকে যারা আছে অটোমেটিক বেড়ে গেছে, এদিকে কি আসবে? কমিয়ে নিয়ে এসে রেঞ্জে নিয়ে আসবে। তাহলে কে এর মান কত নেব? হলো -1। তাহলে এটা একটু নোট করে রাখো, যখন অ্যামপ্লিটিউড প্রিন্সিপাল রেঞ্জে না থাকবে তখন তাকে কি করতে হবে? 2k বাই অ্যাড করতে হবে। কিন্তু k এর মানটা সুইটেবল তিনটে ভ্যালু চুজ করি আমরা, ইদার 1, না হলে -1, না হলে 0। যদি রেঞ্জে থাকে তাহলে 0, যদি রেঞ্জ থেকে কমে থাকে তাহলে বাড়াতে হবে, k = 1 মুখস্থ করবে না। যদি বেশি থাকে তাহলে কি করতে হবে? কমাতে হবে। তাহলে এই হলো পুরো ওভারঅল গল্প হলো অ্যামপ্লিটিউডের, ঠিক আছে? এবার কিছু কিছু জায়গায় তোমার যখন এই অঙ্কগুলো প্রিন্সিপাল অ্যামপ্লিটিউডের উপরে থাকে, ধরো একটা ফর্মুলা আছে, যদি তোমার লেখা হয় যে অ্যামপ্লিটিউড অফ Z1 যে প্রোডাক্টে, তাহলে কি হয়? সেই ছোটবেলায় যেমন লগে শিখেছিলে না, লগে ক্লাস 9 এ, যে গুণে থাকলে কি হয়? যোগ আকারে লিখি, ভাগে থাকলে কি? বিয়োগ আকারে লিখি। দেখবা তুমি কোন স্ট্যান্ডার্ড কোনো ভালো বই দেখলে দেখবা এই ফর্মুলাগুলোর সঙ্গে ঠিকঠাক বই দেখলে, হ্যাঁ, ক্লাস 2 কে পাই এই কথাটা লেখা আছে। কেন? ওরা ওটা রিস্ক নেবে না, যেটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড আসবে কে গ্যারান্টি দিচ্ছে? 2 কে বাইটা অ্যাড করা থাকলো, এর সুইটেবল কে টা 0, 1 আর -1 লেখা থাকবে, যেটা দরকার হবে সেটা নিয়ে নেবো, তাহলে একদম পারফেক্ট হলো ব্যাপারটা। কথা বললাম মানে ইন জেনারেল, কিন্তু 2 কে বাইটা অ্যাড করা থাকবে। আর নরমালি অঙ্কগুলো কি আর্গুমেন্ট অফ Z বা অ্যামপ্লিটিউড যাই বলো, Z1 Z2, এটা মানে কেমন লেখা যায়? আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। কিন্তু এক্স্যাক্টলি কি লেখা উচিত? 2 কে বাইটা লেখা উচিত, কে এর মানটা আমরা চয়েস করে নেব, ঠিক আছে? আর ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট অফ Z1 বাই Z2, দিস ইজ অলসো আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস 2 কে পাই। বলো আর্গুমেন্ট সব ব্যাপার বুঝতে পেরেছো? প্রথমে আমি আর্গুমেন্ট নরমালি বের করা শেখালাম। k0, হ্যাঁ ঠিক, রেঞ্জে থাকলে k0, বেশি হলে কমাতে হবে, মানে কি -1। আর যদি কমে যায় বাড়াতে হবে, তাহলে কত হবে? +1। ঠিক। আর জিওমেট্রিক্যালি মানেটা কি? ওই যে কমপ্লেক্স নাম্বারটা অরিজিন দিয়ে কানেক্ট করে যে স্ট্রেট লাইনটা বানাবো, স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ করে সেই কোণটার মান, সেই কোণটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। ওটা হলো জিওমেট্রি। আর ক্যালকুলেশনের দু ধরনের ট্রিক দেখিয়েছি, একটা হলো কি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মের সঙ্গে কম্পেয়ার করে, আরেকটা জেনারেল ফর্মুলাগুলো দেখিয়ে দিয়েছি যে এখানে এখানে কোথায় থাকলে কিভাবে ক্যালকুলেট করতে হবে। তাহলে এরকম থাকলো যে 1 প্লাস i বাই 1 মাইনাস i, ঠিক আছে? এর অ্যামপ্লিটিউড বের করো। করো দেখি, ফাইন্ড m অফ দিস, এর অ্যামপ্লিটিউড বের করো। Find amplitude of 1 minus I by 1 plus I. ঠিক আছে, question mark দিতে হবে। 1 plus I by 1 minus I. এটা ট্রিক অ্যাপ্লাই করলে হয় না? ট্রিক অ্যাপ্লাই করলে হয় না? মানে 1 প্লাস আইওটা, মানে এই ডিনোমিনেটরটাকে 1 প্লাস আইওটা বাই মানে 1 প্লাস আইওটা বাই 1 প্লাস আইওটা কি মাল্টিপ্লাই করলে কেমন হবে? হ্যাঁ, ফার্স্ট অফ অল এটাকে যদি সিম্পলিফাই করে নাও তাহলে সবথেকে বেশি সুবিধা হবে। 1 plus I by 1 minus I কে সিম্পলিফাই করে অ্যানসার হলো I। ঠিক আছে, খুব ওয়েল নোন। 1 minus I by 1 plus I কে সিম্পলিফাই করলে মাইনাস I। এটার উপর অঙ্ক করতে হয়। এবারে সিম্পলিফিকেশন যদি কেউ বলে তাহলে 1 প্লাস আরটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, তো মাল্টিপ্লাই করলে সিম্পলিফাই করলে এটা চলে আসবে। তা বলতে এইটা আমরা ডাইরেক্ট ইউজ করব। আচ্ছা, এইটা আমি এরকম ডাইরেক্ট লিখে দিলাম, কারণ অনেক অঙ্কে দেখি এই টার্মটা ইউজ হয়। n দেয়া থাকে,
দেখবা আমার কথাটা মিলিয়ে নিয়ে পরে অঙ্কে অনেক জায়গায় দেখতে হবে। তো বিভিন্ন এক্সপ্রেশন থাকে, এই দুটো এক্সপ্রেশন খুব ইউজ হয়, যেগুলো খুব ইউজ হয় এটার সিম্পলিফিকেশনটা এমনি মাথায় রাখতে হবে। তো সবসময় এটা যদি আবার পরীক্ষা এরকম করি ওই কোঅর্ডিনেশন করছি যোগ বিয়োগ করছি ওর জন্য তোমার কাছে টাইম নেই, ওই টাইমটা তোমার বাঁচা থাকে, ওইটুকু স্মার্টনেস আনতে হবে। তাহলে এখানে কত আই আর একটা মাইনাস বুঝে গেল। এবার আই এর উপর অঙ্কটা করে দেবো। আই মানে কি করতে হবে 0 প্লাস 1 ইনটু আই এটা করতে হবে। এটা দিয়ে a প্লাস i b ফর্মেশন কম্পেয়ার করি, নিশ্চয়ই বুঝতে পারছো যে এর মান 0 আর b এর মান কত 1। তাহলে এখানে বলো তো i এর অ্যামপ্লিটিউড কত, the amplitude of I, this is first quadrant আছে তো ফর্মুলা কি বলে tan inverse of mod of b by a, b মানে কত 1 by 0, কিছু করার নেই, ইনফিনিটি আসছে, tan কখন ইনফিনিটি হয় পাই বাই 2 তে, মনে থাকবে। তাহলে i এর কত হচ্ছে অ্যামপ্লিটিউড কত পাই বাই 2। আচ্ছা i কে এখানে কোশ্চেন নিজেই বানানো যায়, i কে তুমি মডুলাস অ্যামপ্লিটিউড ফর্মে প্রকাশ করতে বলবে, তাহলে কেমন হবে প্রেজেন্টেশন? অ্যামপ্লিটিউড তো বের করেই দিয়েছি, মডুলাস কত হবে স্কয়ার রুট অফ 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার, আলটিমেটলি 1 হবে, ঠিক আছে। তাহলে মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা কেমন হয় বলো তো i এর, i কে যদি প্রেজেন্ট করি অ্যানসার এখানে কত ছিল পাই বাই 2 তো, তাহলে cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2, এই ফর্মটা মাথায় রাখো। i এর মান কত, i মানে অ্যাকচুয়ালি তো আগে বলেছি আরেকটা প্রেজেন্টেশন কেমন স্কয়ার রুট অফ -1 এর একটা প্রেজেন্টেশন আছে, এটা একটা নতুন প্রেজেন্টেশন দিলাম cos পাই বাই 2 প্লাস i sin পাই বাই 2। অ্যামপ্লিটিউড কার্ভের বলছিলাম a, অ্যামপ্লিটিউডের মান কত আসলে অ্যানসার পাই বাই, বুঝতে পেরেছো এটা? সেম অঙ্কটা যদি আমরা মাইনাস i এর জন্য করতাম তাও অবশ্যই করা যাবে। বলো তো মাইনাস i টা কি হবে, এটা কি হবে মনে রাখি, উপরে যেটা যে পার্টটা থাকে না অ্যানসার সেটার মান, প্লাসের পার্টটা থাকলে প্লাস i, মাইনাসটা থাকলে মাইনাস i, মনে রাখবে। এই এটাকে কেমন ভাবে প্রেজেন্ট করতে হবে 0 প্লাস i টাইমস অফ -1। প্রথমে কি বলতে হবে ডাইরেক্ট ফর্মুলা ইউজের জন্য তা লিখতে হবে কিন্তু পরীক্ষায়, যখন 11 এর এক্সামে তুমি লিখবে তখন তো লিখে লিখে করতে হবে, এমসিকিউর জন্য আলাদা ব্যাপার মুখোমুখি করে দিতে হবে। তো লিখবে কি যে প্রদত্ত কমপ্লেক্স নাম্বারটি r1 তলে কোন তলে আছে, কোন কোয়াড্রেন্টে আছে সেটা তোমার বলতে হবে। এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না, সরি ফার্স্টে নেই, হ্যাঁ এটা ভুল হচ্ছে দেখতে। প্রথমে x এ তো পজিটিভ আছে কিন্তু y এ কি আছে নেগেটিভ আছে, তো ফোর্থে আছে, ফোর্থে হলে কি হবে তাহলে এর ফর্মুলাটা এর অ্যামপ্লিটিউড হবে অ্যামপ্লিটিউড অফ 1 - i বাই 1 প্লাস i, এইটা হবে মাইনাস দিয়া ফর্মুলাটা, ঠিক tan ইনভার্স অফ মডুলাস অফ কত b বাই a, b এর মান কত আছে -1 বাই 0, তাহলে এটার অ্যানসার কত হবে মাইনাস অফ পাই বাই 2, ক্লিয়ার। তাহলে ও মাইনাস i এর প্রেজেন্টেশনটা লিখে দিতে হবে cos অফ মাইনাস পাই বাই 2 মডুলাস তো 1 হয় জানি প্লাস i sin অফ মাইনাস পাই বাই 2, অ্যাকচুয়ালি এইটাকে লিখে দিই cos কো মাইনাস অ্যাবজর্ব করে cos পাই বাই 2 মাইনাস i sin অফ পাই বাই 2, তাহলে i আর মাইনাস i এর প্রেজেন্টেশন করে দিয়েছি। হ্যাঁ এটা তো একটা অবজারভেশন আসছে যে ওটা গুড, হ্যাঁ আস্তে আস্তে আমাদের ডেপথ যেতে হবে, জিওমেট্রিক্যালি ভাবতে হবে যে i আছে সেই iটা দেখো i মানে এই অঙ্কটা প্রথমে দেখো কতক্ষণ করছে, এবার দেখো যদি এক্সাম্পল থাকে 1 - i বাই 1 প্লাস i, যদি আমার ফার্স্ট ক্লাসে তোমার পড়া যায় তুমি বলে স্যার বলেছে এখানে মাইনাস থাকলে आंसर হবে -i, মাইনাস এর ছবি কত, মাইনাস এর ছবি হলো এখানে, তাহলে এই অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ পার্টের সঙ্গে এখানে নেগেটিভ পার্টের সঙ্গে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা পাই বাই x অ্যাক্সিসের সঙ্গে, কিন্তু তাহলে ওটাকে নেগেটিভ করলে কি হবে -পাই বাই 2, এইটা x অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি কোণ করা আছে 90 ডিগ্রি, তাহলে পজিটিভ x এর সঙ্গে যেহেতু পজিটিভ দিকেই আছে পাই বাই 2 অ্যানসার, তাহলে ছবি দেখে উত্তর হয়ে যাবে, মিরর ইমেজ হবে। হ্যাঁ হয়ে যাচ্ছে। দেখো তার মানে শর্টকাট বলে কিছু না, কিন্তু বেসিকটা ভালো জানো তাহলেই শর্টকাট এমনি তৈরি হচ্ছে কিন্তু থিওরি পদ্ধতি আছে, হ্যাঁ থিওরির মধ্যে দিয়ে আসবে। তার মানে আমরা প্রথমে আইটা এমনি নরমাল শিখেছিলাম i মানে স্কয়ার রুট অফ -1, বাট সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করে লেখা যায় কি cos পাই বাই 2 প্লাস i sin অফ পাই বাই 2, ঠিক আছে। অ্যামপ্লিটিউডের কনসেপ্টটা কমপ্লিট। হ্যাঁ আমাদের ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে, তো আমরা এখানে ভিডিওটা স্টপ করছি, নেক্সট ভিডিওতে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো করব। হ্যাঁ।